আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে একটি সত্য ঘটনা নিয়ে নির্মিত খুব রিসেন্ট মুক্তি পাওয়া থান্ডেল মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। গল্পটি শুরু হয় একটি রেল স্টেশন থেকে, যেখানে আমরা সাত্যা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে রেল স্টেশনে বসে বৃষ্টিতে ভিজছিল। তারপর তার বাবা সেখানে এসে তাকে বাড়িতে নিয়ে যায়, কিন্তু বাড়িতেও সে আনমনে বসে থাকে। কিছুক্ষণ পর সে তার বাবাকে তার বিয়ের জন্য একটি ছেলে খুঁজতে বলে। এই কথা শুনে তার বাবা খুব অবাক হয়ে যায়। অবাক হওয়াটাই স্বাভাবিক, কারণ সাত্যা রাজুকে খুব ভালোবাসত। তারা একে অপরকে ছাড়া থাকতেই পারত না, আর সাত্যা রাজুকে বিয়ে করতে চেয়েছিল। তার বাবা বুঝতে পারে কিছু তো একটা ঘটনা ঘটেছে। সাত্যার বাবা তাকে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিতে না বলে এবং বোঝানোর চেষ্টা করে, কিন্তু সাত্যা বলে সে আর রাজুকে ভালোবাসে না। এরপর সাত্যার বাবা তার বিয়ের জন্য একটি ছেলে খুঁজে বের করে। ছেলে ব্যাংকে কাজ করে। ছেলেটি সাত্যাকে দেখতেই পছন্দ করে ফেলে, কিন্তু তার মনে হচ্ছিল যে সাত্যা তাকে পছন্দ করবে কিনা। তারপর সাত্যা বলে সে বিয়েতে রাজি আছে, যা শুনে ছেলেটা খুব খুশি হয়ে যায়। পরের দিন সাত্যা তার হবু হাজব্যান্ডকে মন্দিরে ডেকে আনে। সেখানে সাত্যা তাকে বলে, আমার কিছু কথা বলার আছে, যেটা আপনার জানা খুব জরুরি। এটা শুনে তার অবস্থা দেখার মতো ছিল। যাই হোক, সাত্যা বলে, ভয়ের কিছু নাই, আমি বিয়ে করলেই আপনাকেই করব। তারপর তার হবু হাজব্যান্ড বলে, ভালোবাসো রাজুকে আর বিয়ে করবে আমাকে, কিছু বুঝলাম না। তারপর সাত্যা তার গল্প বলতে শুরু করে, আর এখানেই আমাদের মুভির মেইন ক্যারেক্টার রাজুকে দেখানো হয়। সে আরও বলে তারা ছোটবেলার বন্ধু এবং তারা দুজনেই ছোটবেলা থেকে একে অপরকে পছন্দ করত, এবং তারা দুজনেই বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারে তারা একে অপরকে ছাড়া থাকতে পারবে না। সমুদ্রে কোনো নেটওয়ার্ক ছিল না, যার কারণে রাজু এবং সাত্যা একে অপরের সাথে খুব বেশি কথা বলতে পারত না। কিন্তু যখনই রাজু নেটওয়ার্কের মধ্যে আসতো, তখনই সে প্রথম সাত্যাকেই ফোন করত। এভাবে 9 মাস একে অপরের জন্য অপেক্ষা করে কেটে যেত, এবং সাত্যা খুব বেশি খুশি ছিল, কারণ আজ রাজু ফিরে আসবে। রাজু ফিরে আসার সাথে সাথেই রাজু প্রথম সাত্যার সাথে দেখা করে, এবং সাত্যাও রাজুর সাথে দেখা করে খুব খুশি হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই সাত্যা পাড়ার একটি জন্মদিন পার্টিতে যায়, যেখানে তার দিদি তার স্বামীর ওপর খুব রেগেছিল, কারণ সে বলে তার স্বামী 9 মাস ধরে সমুদ্রে থাকে এবং তাকে একা সবকিছু সামলাতে হয়। সে তার সাথে কথাও বলতে পারে না, তার মেয়ের সাথেও সময় কাটাতে পারে না, যার কারণে সে খুব রেগে আছে। কিন্তু সাত্যা তার দিদিকে বলে সে 9 মাস ধরে সমুদ্রে থাকে, কিন্তু সে তো 3 মাস বাড়িতে থাকে, অন্তত এই 3 মাস আনন্দে কাটিয়ে দাও। তখন তার দিদি বলে, তুমি যখন রাজুকে বিয়ে করবে তখন বুঝতে পারবে একা থাকার অনুভূতি কেমন। এসব শুনে সাত্যা কিছু একটা ভেবে রাজুর দিকে তাকিয়ে থাকে। সাত্যা আর রাজু একসাথে রাতে গল্প করতে করতে রাত কাটিয়ে দেয়। সাত্যা সকালে ঘুম থেকে উঠে দেখে রাজু তার পাশে নেই। রাজু আবার চলে গেছে সমুদ্রে মাছ ধরার জন্য। তারপর সাত্যা রাজুর ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। হঠাৎ একদিন সাত্যা জানতে পারে তার বোনের ভাই সমুদ্রে মারা গেছে, যার কারণে তার মৃতদেহ আনা হয়েছে, যা দেখে সাত্যার খুব খারাপ লাগে, আর সে খুব ভয় পেতে থাকে রাজুকে নিয়ে। এমনকি সে কল্পনাও করতে থাকে রাজুর যদি কিছু একটা হয়ে যায় তার কি হবে। এসব সে আনমনে ভাবতে থাকে। তার বাবা দেখে সাত্যা আনমনে বসে কিছু ভাবছে, তাকে কারণ জিজ্ঞেস করা হয়। সাত্যা বলে, বাবা, এখানকার সব পুরুষ মাছ ধরতে যায়, কিন্তু তুমি কেন যাও না? তারপর তার বাবা বলে, আমিও মাছ ধরতে খুব পছন্দ করতাম, আমিও আগে এই কাজই করতাম, কিন্তু একবার যখন মাছ ধরে বাড়ি ফিরে এসে তোর মাকে খুঁজতে থাকি, আমাদের প্রতিবেশী বলে তোর মা অনেক আগেই মারা গেছে। তোর মাকে আমি শেষবারের মতো দেখতে পাইনি, এমনকি তোর মায়ের কবর খুঁজেও পাইনি। যখন আমি তোকে দেখতে পেলাম তুই তোর দাইমার কোলে ঘুমাচ্ছিলি, আর তখন ভাবি যদি আমি না যেতাম তাহলে কত সুন্দরই না হতো আমাদের পরিবার। এরপর তোর মুখের দিকে চেয়ে আমি আর সমুদ্রে যাইনি, আমি এখানে থেকেই মাছ ধরার জাল তৈরি করা শুরু করি। যা শুনে সাত্যা তার বাবাকে জিজ্ঞেস করে, রাজুও সমুদ্রে মাছ ধরতে যায়, তাহলে কেন তুমি আমাকে রাজুর কাছে যেতে বাধা দাও না? সাত্যার বাবা বলে, তুই কাকে বিয়ে করবি সেটা তোর একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি শুধু প্রার্থনা করি রাজুর ভাগ্য যেন আমার মতো না হয়, এবং সাত্যার ভাগ্য যেন রাজুর মায়ের মতো না হয়। এখানে আমরা জানতে পারি রাজুর বাবাও একইভাবে সমুদ্রে মারা গিয়েছিলেন। আসলে রাজুর বাবা ছিলেন দলনেতা বা ঠান্ডাল। সে কাউকে ভয় পেত না, এমনকি তার লোকদের জন্য নিজের জীবন দিতেও দ্বিধা করতেন না।
রাজুর মধ্যে তার বাবারও গুণাবলী ছিল, যার ফলে সেও দলনেতা হয়ে যায়। আমরা সাত্তিয়াকে দেখতে পাই সে খুব ভয়ে ভয়ে দিন কাটাচ্ছিল এবং কেবল রাজু ফিরে আসার জন্য অপেক্ষা করছিল। সাত্তিয়ার জন্য প্রতিদিন কাটানো যেন কঠিন হয়ে পড়ে। সে কেবল প্রার্থনা করছিল যে রাজু যেন নিরাপদে থাকে। তারপর রাজু তাকে ফোন করে বলে, আমি শীঘ্রই ফিরে আসছি। এবার রাজু ফিরতে 6 দিন দেরি করে। এরপর রাজু যখন ফিরে আসে তখন সাত্তিয়া তাকে কিছু বলে না, মন খারাপ করে বসে থাকে আর ভাবতে থাকে সে কিভাবে রাজুকে বলবে সে যেন আর সমুদ্রে না যায়। অবশেষে সাত্তিয়া রাজুকে বলেই ফেলে সমুদ্রে মাছ ধরতে না যেতে। সাত্তিয়া বলে, আমরা যদি সারা বছর একই সাথে থাকি তাহলে কতই না সুন্দর সময় পার করতে পারবো। তুমি যেমন সমুদ্রের রাজা, ঠিক তেমনি এখানেও কোনো না কোনো ভাবে কাজ করতে পারবে, এখানেও ভালো কিছুই করতে পারবে। এইসব বলে সাত্তিয়া নিজেই খুব খুশি হয়ে ঘুমিয়ে পড়ে যায়। এরপর রাজুর বন্ধু তাকে ফোন দিয়ে বলে, আমাদের আগামীকাল সকালে যেতে হবে, প্রস্তুতি নিয়ে নাও। পরের দিন সকালে সাত্তিয়া ঘুম থেকে উঠলে দেখতে পায় রাজু তার পাশে নেই। রাজু সমুদ্রে যাওয়ার জন্য বেরিয়ে গেছে। এটা জেনে সাত্তিয়া রাজুকে থামাতে স্টেশনে আসে এবং রাজুকে অনুরোধ করে সে যেন না যায়। এবার সাত্তিয়ার মোটেও ভালো লাগছে না রাজুর সমুদ্রে যাওয়ায়। কিন্তু রাজু বলে এতগুলো মানুষ তার ভরসায় আছে, তাকে যেতেই হবে। কিন্তু সাত্তিয়া বলে, এত কিছু আমি বুঝি না, হয় এখানে আমার সাথে থাকবে নয়তো দলনেতা হয়ে ওদের সাথে চলে যাবে। এই কথা শোনার পর রাজু খুব রেগে যায়। এরপরও রাজু সাত্তিয়াকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে রাজি হয় না। এরপর রাজু ট্রেনে ধরে সেখান থেকে চলে যায়, যার কারণে সাত্তিয়ার মন ভেঙে যায়। সে বৃষ্টির মধ্যে স্টেশনের প্ল্যাটফর্মের মধ্যেই বসে পড়ে। এরপর সাত্তিয়ার বাবা সেখানে এসে তাকে বাড়িতে নিয়ে যায়, যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। সিন শিফট হয়ে বর্তমান সময়ে আসে, যেখানে সাত্তিয়া তার হবু হাজব্যান্ডকে তার গল্প বলছিল। সাত্তিয়া তার হবু হাজব্যান্ডকে বলে সে আর রাজুকে ভালোবাসে না, কিন্তু বিয়ের আগে সে রাজুকে 3টি কথা বলতে চায়। প্রথম কথা ছিল সে তাকে আর ভালোবাসে না। দ্বিতীয়টি ছিল সে তার সাথে বিশ্বাসঘাতকতা করেনি। তৃতীয়টি ছিল সাত্তিয়ার জীবনে তার কোনো জায়গা নেই। এই কথা শুনে সাত্তিয়ার হবু হাজব্যান্ড তাকে আবার ভাবতে বলে, কিন্তু সাত্তিয়া বলে সে রাজুকে অনেক ভালোবাসত, কিন্তু তার এই ভালোবাসা তার সাহস নয়, বরং দিনে দিনে ভয়ে পরিণত হয়ে যাচ্ছে এবং সে চিরকাল এই ভয় নিয়ে বাঁচতে পারবে না। এই কথা শুনে তার হবু হাজব্যান্ড তাকে বলে যখন রাজু ফিরে আসবে এবং সাত্তিয়া তাকে সবকিছু বলবে তখনই তারা দুইজন বিয়ে করবে। এই কথা শুনে সাত্তিয়া শান্ত হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই রাজুর বাড়িতে পোস্টম্যান একটি চিঠি দিয়ে যায়। সেই চিঠি তিনি সাত্তিয়ার কাছে নিয়ে যান। তারপর তারা জানতে পারে যখন রাজু তার সঙ্গীদের সাথে মাছ ধরছিল তখন সমুদ্রে একটি বিশাল ঝড় আসে, যার কারণে তাদের জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারা কোনো রকমে নিজেদের জীবন বাঁচিয়ে নেয়, কিন্তু ততক্ষণে তারা পাকিস্তানের জলসীমায় চলে গেছে, যার কারণে পাকিস্তানের নৌবাহিনীরা তাদের ধরে ফেলে। তারা তাদের চেক করে তারা আসলেই জেলে নাকি সন্ত্রাসী। এরপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এখন এটা পড়ার পর গ্রামের সব মানুষ চিন্তিত হয়ে পড়ে এবং ভাবতে শুরু করে কিভাবে তাদের বাড়ি ফিরে আনবে। আমরা রাজু এবং তার বন্ধুদের দেখতে পাই যারা পাকিস্তানের কারাগারে ছিল এবং বাকি কয়েদিরা তাদের অপমান করে যাচ্ছিল। এদিকে ভারত সরকারও এই লোকদের ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করছিল, কিন্তু এই প্রক্রিয়াটি অনেক সময় লাগছিল। এদিকে তাদের পরিবারের অবস্থা খারাপ হতে থাকে, কারণ বাড়িতে উপার্জন করার মতো কেউ ছিল না, যার ফলে বাড়ির জন্য রেশন কেনার মতো টাকাও ছিল না। এখন এই সব শুনে সাত্তিয়ার মনে পড়ে রাজু সবসময় বলতো যে তাদের বস তাদের পুরো বেতন দিত না, কিছুটা রেখে দিত। এই কথা মনে পড়ার সাথে সাথে সাত্তিয়া গুজরাটে চলে যায় তাদের বসের কাছে। তাদের বসকে বলে গ্রামের 22 জন লোক পাকিস্তানের একটি জেলে আছে, যার কারণে তাদের পরিবারের অবস্থা খুবই খারাপ। তাই সে তাদের যা বেতন জমা আছে সেটি ফেরত চায়, কিন্তু তাদের বস সাত্তিয়াকে অনেক অপমান করে রুম থেকে বের করে দেয়। এরপর সাত্তিয়া সেখানেই প্রতিবাদ শুরু করে, আর সেখানকার অন্য সব জেলেও তার সাথে যোগ দেয়, কারণ আজ সাত্তিয়ার গ্রামবাসীদের সাথে যা ঘটেছে তা আগামীকাল তাদের সাথেও ঘটতে পারে। ধীরে ধীরে সবাই প্রতিবাদে যোগ দেয়, যার ফলে তাদের বস সমস্ত পাওনা তাকে বুঝিয়ে দেয়। এরপর সাত্তিয়া টাকা গ্রামে এনে সকলকে দিয়ে দেয়। রাজু যখন এই বিষয়টি জানতে পারে তখন সে খুব খুশি হয়। সাত্তিয়া এবং অন্যান্য মহিলারা তাদের সকলকে মুক্ত করার জন্য বিভিন্ন লোকের সাথে দেখা করতে থাকে। এক পর্যায়ে তাদের সবাইকে 15ই আগস্টে মুক্তি দেওয়া হবে এমনটি জানানো হয়। এই কথা শোনার পর সবাই খুব খুশি হয়। অবশেষে তারা তাদের বাড়ি ফিরবে। আর এদিকে সাত্তিয়া সিদ্ধান্ত নিয়েছে রাজু আসার পরপরই সে বিয়ে করবে। এটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়।
এরপর তাদের কোর্টে তোলা হয়, কিন্তু যখন তাদের মুক্তি দেওয়া হবে ঠিক তখনই ভারত 370 ধারা বাতিল করে। আর এটা দেখার পরপরই তাদের মুক্তি আর দেওয়া হয় না, উল্টো তাদের আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ধারা বাতিল করার কারণে পাকিস্তানে দাঙ্গা শুরু হয়ে যায়। যখন তাদের আদালত থেকে জেলে নেওয়া হচ্ছিল, তখন পাকিস্তানের কিছু লোক তাদের উপর আক্রমণ শুরু করে, যার কারণে তাদের সেখান থেকে পালাতে হয়। সবাই মনে করেছিল এই সুযোগটি কাজে লাগিয়ে তারা পালাবে, কিন্তু তারা কোনো রকমে নিজেদের বাঁচিয়ে কারাগারে ফিরে আসে। পুলিশ অফিসার এটা দেখে হতবাক হয়ে যায়। পুলিশ অফিসার রাজুকে বলে, আমরা ভেবেছিলাম তোমরা পালিয়ে যাবে। তখন রাজু বলে, আমরা এমন মানুষ না যে পালিয়ে যাব, তবে এখন আমাদের সাথে আমাদের ভাগ্য খেলতেছে। পরের সিনে আমরা দেখতে পাই সাত্তিয়া সিএমের পিএসকে ফোন দিয়ে বলে ম্যাডামকে দিতে। পিএস জানায় ম্যাডাম আর নেই। এরপর দিন সাত্তিয়া তার এলাকার মন্ত্রীকে ফোন দিলে তিনি বলেন, এই মুহূর্তে শুধুমাত্র একজন তোমাকে সাহায্য করতে পারে, আর সেটা ম্যাডামের মেয়ে, অর্থাৎ সিএমের মেয়ে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব দিল্লি চলে যাও। তারপর সাত্তিয়া তার দিদি এবং তার হবু হাজব্যান্ডকে নিয়ে দিল্লিতে চলে আসে। সেখানে চেষ্টা শুরু করে যাতে সিএমের মেয়ের সাথে দেখা করতে পারে, কিন্তু তার সাথে দেখা করা কি এত সহজ? সাত্তিয়া অনেকভাবে চেষ্টা করে, কিন্তু কিছুই করতে পারছিল না। এক পর্যায়ে সে বিয়ের কোণের মতো প্রস্তুত হয়ে গেটের বাহিরে অপেক্ষা করতে শুরু করে। সিএমের মেয়ে তাকে দেখার পর তাকে অফিসের ভিতরে ডাকে, যেখানে সাত্তিয়া সিএমের মেয়েকে বলে যদি সে চায় তাহলে সে দ্রুত সময়ে সেই লোকদের ছেড়ে দিতে পারে। কিন্তু তিনি সাত্তিয়াকে শুধু আশার বাণী দিচ্ছিলেন। তারপর সাত্তিয়ার চোখ সিএমের ছবির উপর পড়ে এবং সে বলে যে তার মা অনেক চেষ্টা করেছিলেন, সবাই ছাড়া পেয়েও ছিল, কিন্তু পরে তাদের আবার আটকে রাখা হয়। আপনার মা সবার কষ্ট বুঝতেন, কিন্তু আপনি তার মেয়ে হয়েও বুঝতে পারছেন না। আপনার মায়ের এটাই ছিল শেষ ইচ্ছা। এই কথা শুনে সেও আবেগপ্রবণ হয়ে পড়ে এবং সাত্তিয়াকে বলে, 3 দিন পর তোমার তো বিয়ে, তোমার বিয়ের আগেই তারা ফিরে আসবে। এই কথা শুনে সাত্তিয়াও খুব খুশি হয়ে যায়। তো ফাইনালি তারা ছাড়া পাবে। এই খবর শুনে রাজু এবং তার বন্ধুরাও খুব খুশি হয়ে যায়। অবশেষে তারা বাড়ি ফিরতে চলেছে। আসলে রাজুর বন্ধুরা জানতে পেরেছিল যে সাত্তিয়া অন্য কাউকে বিয়ে করতে চলেছে, কিন্তু তারা রাজুকে এই বিষয়ে কিছুই জানায়নি, কারণ রাজু যদি এটা জানতে পারে তাহলে তার মন ভেঙে যাবে। এরপর আমরা দেখি রাজু তার সমস্ত লোকদের নিয়ে সীমান্ত অতিক্রম করতে শুরু করে। তারা মোট 22 জন ছিল, কিন্তু সেখানে কেবল 21 জনের নাম ছিল। আসলে তাদের মধ্যে একজনের কোনো পরিচয়পত্র ছিল না, যার কারণে প্রমাণ করা যায়নি সে ভারতীয়, আর এর ফলে তাকে সীমান্ত অতিক্রম করতে দেওয়া হয় না। এটা দেখে রাজু বলে সে তার বন্ধুকে ছাড়া যাবে না। এখন এসব দেখে রাজুর কাকা তাকে বলে তোর যাওয়া খুব জরুরি। তখন রাজু বলে আমি আমার বন্ধুকে নিয়েই যাব। তখন তার কাকা বলে সাত্তিয়া অন্য কাউকে বিয়ে করতে চলেছে, যা শুনে রাজু তার কথা বিশ্বাস করে না। কিন্তু যখন রাজুর কাকা বিয়ের কার্ড দেখায়, রাজু তখন বুঝতে পারে সাত্তিয়া ঠিকই অন্য কাউকে বিয়ে করতে চলেছে। এরপর রাজু সিদ্ধান্ত নেয় সে তার ভালোবাসাকে তো হারিয়েছে, কিন্তু বন্ধুকে হারাবে না। এরপর সে বলে তার বন্ধুকে না নিয়ে সে বাড়ি ফিরবে না। তারপর পাকিস্তানি অফিসাররা ভারতীয় দূতাবাসকে দ্রুত কিছু করতে বলে। ততক্ষণে বাকিরাও রাজুর সাথে বসে পড়েছিল। তারপর ভারতীয় দূতাবাস সমস্ত কাগজপত্র নতুন করে চেক করে পাঠিয়ে দেয় সীমান্তে। অফিসিয়ালভাবে প্রমাণ পাওয়ার পর পাকিস্তানের সীমান্ত খুলে দেওয়া হয়। রাজু সবাইকে নিয়ে গ্রামে চলে আসে, কিন্তু সাত্তিয়ার মুখোমুখি হওয়ার সাহস হয় না। সাত্তিয়া সিদ্ধান্ত নিয়েছিল সে রাজুর সাথে কথা বলবে না এবং সে তাকে ভালোবাসে না, কিন্তু সে আজও রাজুকে খুব ভালোবাসে। সাত্তিয়ার হবু হাজব্যান্ড এটা বুঝতে পারে সাত্তিয়া রাজুকে ছাড়া ভালো থাকবে না, তাই সে সাত্তিয়াকে বলে তুমি যদি রাজুর সাথে থাকো তাহলে তুমি বেশি খুশি থাকবে। এটা শুনে সাত্তিয়া রাজুর কাছে চলে যায়। সাত্তিয়াকে দেখে রাজু বুঝতে পারে সে এখনও তাকে খুব ভালোবাসে। এরপর তারা সকল মান অভিমান দূরে ঠেলে দিয়ে এক হয়ে যায়, আর এরই মধ্য দিয়ে সিনেমাটি শেষ হয়ে যায়। এরপর আমরা সেই সব মানুষের ছবি এবং চিঠি দেখতে পাই যাদের সাথে এই সব ঘটনা ঘটেছিল। আজকের মুভি এক্সপ্লেনেশন কেমন লাগলো, তোমরা কোথায় থেকে আমার এই ভিডিও দেখছো সেটি কমেন্টস বক্সে জানাতে ভুলবে না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।